প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সিলেবাস পাল্টানোর সময়ের দাবি এ বিষয়ে সরকারের কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউজিসির জাতীয় কর্মশালায় এসব কথা বলেন তিনি। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি বলেও মন্তব্য করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় তারেক রহমান উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে ইউজিসির কর্মশালা উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে। তাই প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত সিলেবাস পাল্টানোর প্রয়োজন তুলে ধরেন তিনি। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভব হবে না। সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, পেশাগত দক্ষতার অভাবে দেশে বেকারত্ব বাড়ছে। এজন্য পুঁথিগত শিক্ষার চেয়ে ব্যবহারিক ও উদ্ভাবনী শিক্ষায় জোর দিচ্ছে বর্তমান সরকার। বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কিংবা গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সরকার অর্থ বরাদ্দ দেবে। প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের উন্নয়নের জন্য বিদেশে মেধা পাচার বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম সহ সার্বিক উন্নয়নে সাবেক শিক্ষার্থীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। কিন্তু বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং উদ্ভাবন কার্যক্রমকে এগিয়ে নিতে সাধারণত পৃষ্ঠপোষকতা করে থাকে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার্থীরা হলো দেশের সব বাজারে নীরবে চাঁদাবাজি চলছে। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজারগুলোতে অস্থিরতা বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে মিরপুরের শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে এসব কথা বলেন জামায়াতের আমির। তিনি অভিযোগ করেন, ক্ষমতাবানদের ছায়াতলেই চাঁদাবাজরা প্রশ্রয় পাচ্ছে বলেই তাদের নির্মূল সম্ভব হচ্ছে না। সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে জানিয়ে বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবারও আহ্বান জানান শফিকুর রহমান। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও মন্তব্য জামায়াত আমিরের। এছাড়া বাজার মনিটরিং করে পরবর্তী সংসদে বিষয়গুলো উত্থাপন করা হবে বলেও জানান বিরোধী দলীয় নেতা। আমরা গভীরভাবে যেটা বিশ্বাস করি, জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। আমরা যারা মুক্তা আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলো পাই না। কোনো আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির অনুষ্ঠানে গভর্নর বলেন, স্টার্টআপে অর্থায়নের ক্ষেত্রে এমন প্রকল্প বাছাই করতে হবে যা গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখবে। আধুনিক প্রযুক্তি আর নতুন উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বদলাচ্ছে ব্যবসার ধরন। তরুণদের হাতে তৈরি হচ্ছে নতুন নতুন স্টার্টআপ। তবে সম্ভাবনাময় এসব উদ্যোগের বড় চ্যালেঞ্জ অর্থায়ন। স্টার্টআপ ব্যবসাকে এগিয়ে নিতে এবার এগিয়ে আসছে ব্যাংক খাত। রাজধানীর একটি হোটেলে ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের ৪২৫ কোটি টাকার অঙ্কুর বাংলাদেশ ফান্ড ১-এর উদ্বোধন করা হয়। এতে বক্তারা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী এখন থেকে ব্যাংকগুলো প্রতি বছর তাদের নিট মুনাফার ১% তহবিল জমা দেবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, পরবর্তী প্রজন্মকে অর্থায়নে সফল হবে স্টার্টআপ কোম্পানি। ইটস এ কান্ট্রি যেখানে প্রচুর তরুণ উদীয়মান ব্রেন এদেশে আছে। হিউজ ব্রেন ড্রেন আমরা দেখছি, প্রচুর মেধা দেশের বাইরে চলে যাচ্ছে। আমার মনে হয় যে ভেঞ্চার ক্যাপিটাল ওয়ার্ল্ডে বাংলাদেশ এইভাবে ইনস্টিটিউশনে ঢুকছে। দিস ইজ এ ক্লিন সিগন্যাল টু আওয়ার কিডস দ্যাট তারা বাংলাদেশে বসেই দে ক্যান ডু সামথিং। নিশ্চয়ই স্বাধীনভাবে আপনাদের প্রজেক্ট সিলেক্ট করবেন, কিন্তু আমাদের অনুরোধ থাকবে যে সেই প্রজেক্টগুলোর যেন রুরাল ইকোনমিতে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট থাকে। আমাদের রুরাল ইকোনমিকে ডেভেলপ করাটা খুব জরুরি এই মুহূর্তে। অর্থমন্ত্রী বলেন, ১ কোটি কর্মসংস্থান তৈরিতে স্টার্টআপ ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর্থিক প্রতিষ্ঠানে সরকার রাজনৈতিক হস্তক্ষেপ করবে না বলেও আশ্বাস দেন তিনি। সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে
আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য পার্টি, দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট, দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দেশি বিদেশি অর্থায়নের সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে সিলেট অঞ্চলে অতিবৃষ্টির কারণে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে 13 মে থেকে রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করবে, পরে তা ময়মনসিংহ, সিলেট অঞ্চলে বিস্তৃত হতে পারে। 15 মের পরও সিলেট ও আশপাশের এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের নিচু এলাকায় জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এদিকে সোমবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 64 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল লক্ষ্মীপুরের রামগতিতে 36 ডিগ্রি সেলসিয়াস। মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সীমিত সময়ের জন্য আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করছেন। সোমবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, আগের তুলনায় মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। ঈদের আগেই তাকে দেশে ফিরিয়ে আনতে পরিবারের আগ্রহ থাকলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর এবং পরে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সুন্দরবনের নদী ও খাল ঘেঁষে জোয়ার ভাটার প্লাবনভূমিতে গড়ে ওঠা রিসোর্ট পর্যটকদের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে। গবেষকরা জানান, নীতিমালা না থাকায় এমনটা হচ্ছে। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বলছেন, সরকার পর্যটন ব্যবসায়ী ও বনজীবীদের ডিজিটাল পরিচয়পত্র দিবে, যাতে সুন্দরবনে সংরক্ষিত এলাকায় কেউ ঢুকলেই খুদে বার্তায় মিলবে তাদের তথ্য। সে অনুসারে সরকার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। পূর্ব সুন্দরবনের প্রবেশ মুখে ঢাংমারি খাল, এখানে ইরাবতী ডলফিনের অভয়ারণ্য। পানিতে আছে নোনা পানির কুমির। পশুর নদী থেকে বিচ্ছিন্ন এই খালটির পাড় ঘিরে গড়ে উঠেছে পরিবেশ বান্ধব পর্যটন। এখানে খাল ঘেঁষে আছে 15টি কাঠ ও গোলপাতার কটেজ। জলিল হাওলাদার একসময় বনজীবী ছিলেন। মাসের বেশিরভাগ সময় মাছ, কাঁকড়া শিকার করতে যেতেন বনে। এখন একটি রিসর্টে কাজ করেন। দুলাল ফরেজি 25 বছর ছিলেন বন নির্ভর বনজীবী। জীবনের ঝুঁকি থাকায় তিনিও পেশা পরিবর্তন করেছেন। কখন আমি বাড়ি ভালোভাবে ফিরে যেতে পারবো, এটা নিয়ে আর কি টেনশন থাকতো। জলদস্যু আছে। সুন্দরবনে একদিন না গেলে মানে না খেয়ে থাকার মতনই অবস্থা হতো, কিন্তু রিসোর্ট হওয়ার পর থেকে এটা আর লাগে না। আমি কিন্তু এই এলাকার ছেলে, আমি কিন্তু নিজেও সুন্দরবন করতাম, আমি এখানকার ম্যানেজার এখন। তবে গবেষকেরা বলছেন, ইকো ট্যুরিজমের নামে সুন্দরবনের নদী ও খাল ঘেঁষে গড়ে উঠেছে নানা ধরনের রিসোর্ট। এতে নজরদারি না থাকায় বনের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে, সাথে পর্যটক অপহরণ, দুর্ঘটনা ঘটছে। তবে এখানে কিছু স্থানীয়দের কাজের সুযোগ সৃষ্টি হলেও বেশ কিছু বিষয় রয়েছে বিতর্ক। যারা এখানে থাকেন বা যান ওখানে রাত্রি যাপন করেন, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে এটা যেহেতু সুন্দরবনের পাশেই আছে এবং পোচার যারা, শিকারী যারা, চোরা শিকারী যারা, তারা তো এই গ্রামের আশেপাশেই বসবাস করে। ফলে খুব সহজেই কিন্তু এই যে শিকারী এবং ভোক্তা, ভক্ষক, এই দুজনের মধ্যে একটা যোগসূত্র তৈরি হওয়ার জায়গাটা হচ্ছে এই সমস্ত রিসোর্ট। তবে সুন্দরবন রক্ষায় বনজীবী ও পর্যটন ব্যবসায়ীদের নিয়ে নতুন করে ভাবছে সরকার। স্থানীয়দের বাড়িঘরে পর্যটকদের আবাসিক সুবিধা নিয়ে পর্যটন বিকাশ হতে হবে। বন নির্ভরশীলদের দেয়া হবে ডিজিটাল পরিচয়পত্র। ফিঙ্গারপ্রিন্ট সহ সম্পূর্ণ প্রযুক্তি নিয়ে আমরা আসছি এবং আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। সরকার গঠন করার পরে প্রত্যেকটা ডেটাবেস থাকবে, সেখানে তার এনআইডির তথ্য অনুযায়ী সব কিছু সংরক্ষণ করা হবে। যদি সে একটা অন্যায় করে, দেখা যাচ্ছে কিন্তু বন বিভাগ সহজে শনাক্ত করতে পারবে। সুন্দরবনে শুধু মাছ, কাঁকড়া, গোলপাতা, মধু ও পর্যটন থেকে 2021 সালে 12 কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার।
তবে গেল কয়েক বছরে তা কমে 3 কোটিতে নেমেছে। তবে সুন্দরবন নিয়ে 20 বছর মেয়াদী মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদোন্নতির দাবিতে শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির জেরে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। এই মুহূর্তে সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাব, সহকর্মী আল আমিন রয়েছেন আমাদের সাথে। আল আমিন, শিক্ষকদের এই কর্মসূচির ফলে ক্লাস পরীক্ষায় কি পরিমাণ ক্ষতি হচ্ছে, এবং একই সাথে আরেকটি বিষয় জানাবেন যে এটা তো আজকে দ্বিতীয় দিন, মানে সমাধানের কোনো আশ্বাস আছে কিনা, শিক্ষার্থীদের অভিযোগ কি? আচ্ছা, এখানে এপ্রিল মাসের মধ্যবর্তী সময় কিন্তু আসলে শিক্ষকরা তাদের পদোন্নতি এবং শিক্ষক সংকট সমাধানের জন্য কিন্তু প্রথমে আমরা দেখেছিলাম যে একজন শিক্ষক তিনি কিন্তু আমরণ অনশনে বসেছিলেন। তারপরেই কিন্তু শিক্ষকরা একযোগে কিন্তু আন্দোলনের ডাক দেয় শিক্ষক পদোন্নতির দাবিতে। তারা বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে আন্দোলন করে আসছিলেন। এর পরবর্তীতে তারা এর আগেও কিন্তু প্রথম ধাপে তারা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষকরা একটি বৈঠক করেছিলেন, যেই বৈঠকের মাধ্যমে শিক্ষকদের যে বিষয়টি রয়েছে সেটি সমাধানের চেষ্টা করা হয়েছিল। তবে যে বিশ্ববিদ্যালয় শিক্ষক যারা রয়েছেন তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তাদের যে সমস্যা, 2 বছরের বেশি সময় ধরে তারা কিন্তু তাদের পদোন্নতি পাচ্ছেন না, যার ফলে কিন্তু তারা এখন এই শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন এবং গতকাল থেকে এই শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে। আমরা দেখেছি গতকাল শিক্ষক যারা রয়েছেন তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিচতলায় তারা অবস্থান নিয়েছিলেন এবং তারা সেখান থেকে প্রশাসনিক যে ভবনগুলো রয়েছে সেই প্রত্যেকটি প্রশাসনিক ভবনে তারা যান এবং সেখানে যারা কর্মরত রয়েছেন তাদের সহযোগিতা কামনা করেন এবং সেখানকার কার্যক্রম কিন্তু তারা বন্ধ করে দেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গতকাল থেকে আজকেও আমরা দেখেছি যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছেন, তাদের ক্লাস হচ্ছে না, তাদের পরীক্ষা হচ্ছে না। প্রতিদিনই কিন্তু কোনো না কোনো বিভাগে শিক্ষার্থীদের ক্লাস থাকে, পরীক্ষা থাকে। সেক্ষেত্রে এই পরীক্ষা এবং ক্লাস কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। শিক্ষকরা কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে অনড় রয়েছেন। আমরা আজকে সকালে যারা আন্দোলনরত শিক্ষক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করা হয়নি, যার ফলে তারা কিন্তু তাদের মতো করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং যতদিন পর্যন্ত তাদের এই শিক্ষকদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে 25টি বিভাগ রয়েছে, যেখানে কিন্তু শিক্ষকরা বারবারই বলে আসছিলেন যে তাদের কিন্তু শিক্ষক সংকট রয়েছে, যে বিষয়টি সমাধানের জন্য এর আগে যারা ভিসি ছিলেন তাদেরকে অবহিত করা হয়েছে, তারাও কোনো পদক্ষেপ নেননি এবং এই বর্তমানে যিনি আলামিন একটা বিষয়, আমরা সেই বিষয়টি আগে থেকেও এগুলো খবরে এসেছে যে সেখানে একই শিক্ষকের অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে, অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে শিক্ষক সংকটের কারণে। কিন্তু এই আন্দোলনে ভাইস চ্যান্সেলরের সাথে কি আপনাদের কথা বলার সুযোগ হয়েছে? তার বক্তব্য কি আসলে? দেখুন, আমরা গতকাল তার সাথে কথা বলেছিলাম, তিনি আজকে ক্যাম্পাসে নেই, তিনি জরুরি কাজে ঢাকায় গিয়েছেন। সেক্ষেত্রে আমরা গতকাল যে কথা বলেছিলাম তিনি যেটি বলেছেন যে ইউজিসি যে নীতিমালা দিয়েছে সেই নীতিমালার আলোকে পদোন্নতি নিতে হবে, এর বাইরে নেওয়ার আসলে কোনো সুযোগ নেই। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তারা চাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব আইন রয়েছে সেই আইনের ভিত্তিতে 2015 সালে যে আইন রয়েছে সেই আইনের ভিত্তিতে তারা পদোন্নতি চাচ্ছেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলেছেন যে আসলে আলোচনার মাধ্যমে এটি সমাধান করা সম্ভব। শিক্ষকরা তাদের যে আলোচনা টেবিলে বসার জন্য আহ্বান জানিয়েছেন এবং তাদের বলেছেন যে ইউজিসির সাথে কথা বলে এই বিষয়টি যাতে সমাধান করা যায় সেই বিষয়টি কিন্তু তিনি দেখবেন বলে জানিয়েছেন। ছোট করে একটু জানতে চাই, এই আন্দোলন শিক্ষকরা বলতে কি সব শিক্ষকরা নাকি কোনো একটি অংশ? এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে 60 জন শিক্ষকের একটি পদোন্নতির বিষয় রয়েছে। এখন এই যে 60 জন শিক্ষক তারাই কিন্তু আসলে এখানে রয়েছেন, তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য সিনিয়র যে শিক্ষক রয়েছেন, অন্যান্য যারা শিক্ষক রয়েছেন তারা আসলে সম্মতি দিয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু একটি ব্যানার দিয়েছেন যে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কিন্তু আসলে এখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সেই আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি মোটামুটি সবার এক ধরনের সম্মতি রয়েছে এই আন্দোলনের সাথে শিক্ষক কর্মকর্তাদের। বরিশালে বৈশাখের টানা 7 দিনের বর্ষণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ইরি ও বোরো ধানের ক্ষেত তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগের মতে প্রায় 11,322 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 97 কোটি টাকা। তবে কৃষকদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। কৃষকরা জানান এপ্রিলের শেষ থেকে মে মাসের শুরু পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিতে তলিয়ে গেছে আউশের বীজতলা সহ 15টি ফসল। শ্রমিক সংকট আর উচ্চ মজুরির কারণে অনেক কৃষক ক্ষেতের ধান কাটতে পারছেন না, যারাও বা কাটছেন অতিরিক্ত পানি সেচ আর
যাতায়াত খরচ মেটাতে গিয়ে তাদের লোকসানের পাল্লা ভারী হচ্ছে। অভিযোগ রয়েছে কৃষি বিভাগ থেকে কোনো সহায়তা বা পরামর্শ পাচ্ছেন না তারা। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত 1 লাখ কৃষকের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ধানের অর্ধেকই প্রায় খেতে মজ্জে গেছে, আর অর্ধেক কোনো রকম উঠাই আননি লইতে আছে। বন্যায় আমাদের ধান তলাই গেছে, এই পানির নিচে চলে গেছে ধান। এখন দাইয়া কোনো রকমের আনছি, কিন্তু তাতে আমাকে পড়তে হয় না। অঞ্চল ভিত্তিতে 2.6% ক্ষতি হয়েছে। প্রথম দিকে নিমজ্জিত এলাকার পরিমাণ অনেক বেশি ছিল, আস্তে আস্তে পানি নেমে যায় এবং চূড়ান্ত ক্ষতিতে রূপ নেয় 2.6% জমি। তাতে টাকার অঙ্কে আমরা যে হিসাব করেছি সেই হিসাবে আসে প্রায় 96 কোটি টাকার মতো ক্ষতি এই অঞ্চলে আসে। আমরা সদাশয় সরকারের কাছে এই রিপোর্ট আমরা পেশ করেছি। কোরবানির ঈদকে সামনে রেখে নাটোর ও লক্ষ্মীপুরের খামারগুলোতে স্থানীয় চাহিদার দ্বিগুণ পশুপালন করছেন খামারিরা। তবে পশু খাদ্যের দাম বাড়ায় এবছর লাভ কম হওয়ার শঙ্কা তাদের। প্রতি বছর জেলার চাহিদা মিটিয়ে জেলা দুটির খামারের পশু বিক্রি হয় দেশের বিভিন্ন স্থানে। প্রাকৃতিক খাবার খাওয়ানোর মাধ্যমে গবাদি পশু পালন করায় সারা দেশেই রয়েছে নাটোরের গরুর চাহিদা। কোরবানি ঈদ সামনে রেখে জেলার 21,374টি খামারে এবছর পালন করা হচ্ছে 4,75,447টি গরু। তবে স্থানীয় চাহিদা 2,74,611টি গরুর। গোখাদ্যের দাম বেশি হয়, লাভ কম হওয়ার আশঙ্কা খামারিদের। 110-20টি গরু লালন পালন করেছি। এই গরুগুলো সম্পূর্ণ দেশীয় খাবার দিয়ে লালন পালন করা হয়েছে। এর মধ্যে নেপালি গির আছে, রাজস্থানী গরু আছে। গরু বিক্রি করতে যায় মাজান দাম পায় না, খাদ্যর দাম খুবই বেশি বর্তমানে, ওই জন্য এবার শুধু 10টা। জেলা প্রাণী সম্পদ বিভাগের দাবি, এবারের হাটে বিদেশি গরু আসার সম্ভাবনা নেই। এতে লাভবান হবেন দেশি খামারিরা। বিদেশ থেকে কোনো গবাদি পশু আসার কোনো সংখ্যা নেই, তারা যথার্থ মূল্য পাবে। এবং আমাদের এই হৃষ্টপুষ্ট খামারের কেউ যদি মনে করে যে আমরা ঋণ নিব, এই ঋণেরও ব্যবস্থা আছে। কোরবানি উপলক্ষে লক্ষ্মীপুরে পশু লালন পালন চলছে 3000 খামারে। প্রাকৃতিক খাবার দেওয়ার পাশাপাশি পশুদের সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসক দিয়ে চলছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। এখন ধরি ইন্ডিয়ার থেকে গরু ছাড়ে, তাইলে তো আমরা পাই মার্ডার। আমরা দেখা গেছে লোন লই, কিস্তি লই, এই মিলে আমরা গরুটা লালন পালন করি। লক্ষ্মীপুর, মাইজদি, রায়পুর, রামগঞ্জ, সোনাইমণি, এখান থেকে মানুষ দূরত্ব এখানে আসি গরু কেনাকাটা করে। গরুর লালন পালন, চিকিৎসা সহ নানা বিষয়ে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। সার্বিকভাবে এই গবাদি পশুর যারা হৃষ্টপোষণ করছে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং আমরা সার্বক্ষণিকভাবে তাদের মনিটরিংয়ে রাখছি এবং তাদের সহযোগিতা করে যাচ্ছি। সীমান্ত পথে ভারত থেকে গরু আসা বন্ধে সরকারের পদক্ষেপ চাইছেন খামারিরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরাসরি লক্ষ্মীপুরে যাব, সহকর্মী আব্বাস হোসেন রয়েছেন। কোরবানির পশুর বিষয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে। আব্বাস, 3 সপ্তাহেরও কম সময় বাকি আছে আসলে কোরবানির ঈদের, একটু জানাবেন খামারিদের প্রস্তুতি কেমন? আর প্রতি বছর কিন্তু আমরা শুনি যে লাভের সম্ভাবনা কম, খাদ্যের দাম বেশি, এবারও তো তাই শুনছে। যে আমি যেটি সকাল থেকে খামারে গিয়েছি, আর সেখানে যেটি দেখেছি যে গত বছরের তুলনায় এবার পর্যাপ্ত পরিমাণ দেশীয় যে পশু রয়েছে, অর্থাৎ যে ভারতীয় যে গরু সেটি এবার নাই বললে চলে। তবে যে দেশীয় যেই পশু রয়েছে সেখানে লক্ষ্মীপুর জেলা প্রায় 3000 খামার রয়েছে। এই 3000 খামারে প্রায় লক্ষাধিক যে পশু লালন পালন করা হচ্ছে। তো এখানে যে চাহিদার চেয়ে অতিরিক্ত গরু রয়েছে, এমনটি এখানে আমরা পশু সম্পদ বিভাগ থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে। তা আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি বা যে গরুর যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু বেশি পশু রয়েছে লক্ষ্মীপুরে, অর্থাৎ বাইরের যে ভারতীয় যে গরু সেটি না আনলেও চলবে, এমনটি যে এখানে যারা রয়েছেন কর্তৃপক্ষ তারা জানিয়েছেন। তবে এখানে বেশিরভাগ খামারিরা যেটি অভিযোগ করেছেন যে আসলে এবার গোখাদ্যের দামের কারণে গতবারের চেয়ে এবারে প্রতিটি গরু প্রকারভেদে যে 10 থেকে 15,000 টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই যে তুলনায় কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে এবং দামও মোটামুটি যদিও 10-15,000 টাকা বেশি, এটি গত বছরের তুলনায় মোটামুটি কম বললে চলে, এমনটি খামারিরা বলছেন। তারা বলছেন যদি এইভাবে দাম থাকে তাহলে হয়তো তাদের কিছু লাভবান হবে না, আর দাম যদি এর কমে যায় তাহলে তারা লোকসানের মুখে পড়তে হবে, এমনটি। আব্বাস হোসেন, আপনি এই মুহূর্তে যেই গরুগুলো আমাদেরকে দেখাচ্ছেন প্রায় সবগুলো একই সাইজের, একটু বলবেন এইগুলোর দাম কেমন চাচ্ছেন বা কেমন দাম চাইবেন হাটে?
আমি এখন যে খামারে রয়েছি এই খামারে আমরা যে দেখেছি যে 1,50,000 টাকা থেকে 3,50,000 টাকার মধ্যে এখানে যে পশু সে পশুগুলা রয়েছে, অর্থাৎ এখানে মোটামুটি মধ্যবিত্ত যে পরিবারগুলো রয়েছে তাদের যে নাগালের ভিতরে পশু রয়েছে, এমনকি এখানে যারা খামারি রয়েছেন তারা জানিয়েছেন, তারা বলছেন যে এখানে 1,50,000 টাকা থেকে 3,50,000 টাকার মধ্যে পশু রয়েছে। এভাবে প্রত্যেকটি খামার আমরা দেখেছি এর নিচেও কিন্তু 1 লাখ বা 1 লাখ নিচে বা যে 1.5 লাখ টাকার মধ্যে প্রচুর পশু রয়েছে, যে যারা যে চাহিদা রয়েছে যারা পশুপালন করছেন তারা কিন্তু এমনটি বলছেন। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যদি এভাবে থাকে দাম কিন্তু ভালো পাবেন খামারিরা, কিন্তু এখন পর্যন্ত বাজারে যে কি বলি বাজার কিন্তু জমে ওঠেনি, এখন পর্যন্ত পশুর বাজার তেমন জমেনি, তবে যত দিন যাচ্ছে তত জমা আশা করছেন এখানে যারা রয়েছেন খামারিরা। জি, আব্বাস হোসেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কোরবানির পশুর হাটের সার্বিক নিরাপত্তা প্রদান সহ বিস্তারিত বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি সচিবালয়ে। বাহিনী বিভাগ, পুলিশ অধিদপ্তর, এনএসআই, ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থা, এসবি সহ আনসার ও ভিডিপি, র্যাব, পুলিশ কমিশনার সকল, ডিআইজি সকল রেঞ্জ, হাইওয়ে পুলিশের যে রেঞ্জ আছে, জেলা প্রশাসক সকল এবং এসপি সকল, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান যারা রিলেটেড, সাথে বর্ডার গার্ড অব বাংলাদেশ, বিজিবি, কোস্টগার্ড, নৌপুলিশ সবাই থাকবে। আর কোরবানির পশুর হাটের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে একই। এখানে সিটি কর্পোরেশনগুলোর বিভিন্ন সিটি কর্পোরেশনে কাদের কয়টা পশুর হাটের ইজারা দিয়েছে সেটা তালিকা আছে। ঢাকা উত্তরে 15টা, দক্ষিণে 11টা এবং অন্যান্য মেট্রোপলিটনে 127টা, এই ডিএমপি সহ। জেলা পর্যায়ে 4,259টা। এটা এখন পর্যন্ত পশুর হাটের ইজারা নির্ধারণ করা হয়েছে, তারা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রাপ্ত। এই সমস্ত জায়গায় নিরাপত্তা বিধান করা এবং সাথে সাথে এখানে জাল নোট শনাক্তকরণের যে মেশিন সেগুলো স্থাপন করা, বুথ স্থাপন করা। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকগুলোকে তাদের নির্দেশনা দিবে যাতে তারাও সক্রিয় থাকে। ইজারাদারদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন নিজেরা জাল নোট শনাক্তকারী করণের যে মেশিন সেটা বাজারে অ্যাভেলেবল সেগুলো সংগ্রহ করে এবং সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ সকলেই যেন পশুর হাটগুলোতে পর্যাপ্ত আলোক মানে লাইটিং এর ব্যবস্থা করে পর্যাপ্ত, আর ক্ষেত্রমতে সিসিটিভি ক্যামেরা যেন এনশিওর করে সেই জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এই ক্ষেত্রে আমাদের আনসার বাহিনীর একটা ভূমিকা আছে। সমস্ত পশুর হাটগুলোতে রিকোয়ারমেন্ট মাফিক আমরা এমবডিড আনসার সরবরাহ করতে পারবো সে সিদ্ধান্ত দেয়া হয়েছে। তবে চাহিদা দিতে হবে সেই সমস্ত ইজারাদারদেরকে অথবা স্থানীয় কর্তৃপক্ষকে। আর চাঁদাবাজি, কোরবানির পশুবাহী বিভিন্ন যানবাহন এবং নৌযানে চাঁদাবাজি ইতিপূর্বে হয়েছে বলে আমাদের নলেজে আছে বিগত সময়গুলোতে। যাতে সেই চাঁদাবাজিগুলো বন্ধ করা যায় সেজন্য আমরা একটা হটলাইন নাম্বার এখানে দেয়া হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয় মনে হয় এটা আপনারা হটলাইন নাম্বারগুলো পাবেন, কোন মন্ত্রণালয়, কোন সংস্থা, কোন নাম্বারে হটলাইন দিয়েছে। সেখানে আমরা ইনফরমেশন মাফিক আমরা দ্রুত ব্যবস্থা নেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, ফায়ার সার্ভিসেরও আমরা এখানে একটা হটলাইন দিয়েছি 102। ফায়ার সার্ভিসও তৎপর থাকবে যে কোনো রকমের সড়ক মহাসড়কে শহর এলাকায় যানজট এবং দুর্ঘটনা হ্রাসের জন্য আমরা। সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ভিত্তিতে ডিজিটাল বা ই ঋণ দেওয়ার নীতিমালা ঘোষণা করেছে। এই নীতিমালার প্রধান উদ্দেশ্য হল প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নগদ টাকার লেনদেন কমিয়ে আনা। নীতিমালা অনুযায়ী একজন গ্রাহক ব্যাংক থেকে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ই ঋণ নিতে পারবেন। এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ 12 মাস। ঋণের সর্বোচ্চ সুদের হার হবে 9%। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বাণিজ্যিকভাবে ই ঋণ চালু করার আগে ব্যাংকগুলোকে অন্তত 6 মাস পরীক্ষামূলক কার্যক্রম চালাতে হবে। বাণিজ্যিক ব্যাংকগুলো এতে সফল হলে পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে সেবাটি চালু করতে পারবে। বাংলাদেশ ব্যাংক আরও জানায় ই ঋণের আবেদন থেকে শুরু করে অর্থ আদায় পর্যন্ত পুরো প্রক্রিয়াটি হবে
এন্ড টু এন্ড ডিজিটাল পদ্ধতিতে। গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করতে ওটিপি এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে হবে। আর এই সাথে শেষ করছি এখনকার বিরতিহীন সংবাদ দুপুর। তোমার সাথে থাকার জন্য ধন্যবাদ।